ফাইল নাম্বার ৩৯। পৃষ্ঠা ২৯৪, দক্ষিণ আমেরিকার পরবর্তী অংশ। প্রশ্ন ১৩, অ্যামাজন অববাহিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য নদ নদীর সম্পর্কে আলোচনা করো। অ্যামাজন অববাহিকার ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য এক, অ্যামাজন অববাহিকার মধ্যভাগে ভূমি প্রায় সমতল। ২, এখানকার গড় উচ্চতা ২০০ মিটারেরও কম। ৩, এই অববাহিকার মধ্যভাগ থেকে ভূমি তিন দিকে: উত্তরে গায়ানা উচ্চভূমি, দক্ষিণে ব্রাজিল উচ্চভূমি, পশ্চিমে আন্দিজ পর্বতের দিকে ক্রমশ উঁচু হয়ে গেছে। ৪, শুধু পূর্বে আটলান্টিকের দিকে অববাহিকা মুখ খোলা বা উন্মুক্ত। সুতরাং অ্যামাজন অববাহিকা ভূপ্রাকৃতিক গঠন কিছুটা মুখ খোলা, বোতল বা একদিক ভাঙা সরার মতো। ৫, এই অঞ্চলটির স্বাভাবিক ঢাল পশ্চিম দিকে পূর্বে আটলান্টিক মহাসাগরের দিকে। ৬, অ্যামাজন ও তার উপনদীর সময়ে পলি সঞ্চিত হয়ে অঞ্চলটির সৃষ্টি হয়েছে। ৭, অ্যামাজন নদীর মোহনা খুবই চওড়া এবং ওখানে কিছু দ্বীপও আছে। এর মধ্যে মারাজো নামক দ্বীপটি বৃহত্তম নদীদ্বীপ, আর অঞ্চলটি পশ্চিম থেকে পূর্বে ঢালু নয়। এখানে প্লাবনভূমি, অশ্বক্ষুরাকৃতির হ্রদ, জলাভূমি, দ্বীপ রয়েছে। অ্যামাজন অববাহিকা নদ নদী। ১, অ্যামাজন। ৭ নম্বর ব্যাখ্যামূলক উত্তরভিত্তিক প্রশ্নের উত্তরে অ্যামাজন অংশটি দেখো। অন্যান্য নদী অববাহিকা অ্যামাজন ছাড়া আরও যে প্রায় হাজারখানেক নদী আছে সেগুলো সবই অ্যামাজনের উপনদী। এগুলির মধ্যে ২, মাদিরা, ৩, জিঙ্গু, ৪, টাপাজোস, ৫, জুরুয়া, ৬, নেগ্রো, ৭, জাপুরা প্রভৃতি প্রধান। এইসব বিভিন্ন নদীর মধ্যে মাদিরা ৩,২৫০ কিলোমিটার। নদীটি খুব বড়, প্রচুর পরিমাণে জল বহ করে এলে অ্যামাজনে ফেলে। প্রশ্ন ১৪, অ্যামাজন অববাহিকার জলবায়ু, স্বাভাবিক উদ্ভিদ ও জীবজন্তু বিবরণ দাও। উত্তর, অ্যামাজন অববাহিকার জলবায়ু। ১, জলবায়ুর প্রকৃতি। অ্যামাজন অববাহিকা নিরক্ষীয় জলবায়ু অঞ্চলে অবস্থিত হওয়ায় উষ্ণ আর্দ্র প্রকৃতি। ২, উষ্ণতা। এখানে ঋতু পরিবর্তন হয় না, সারা বছর আর্দ্র গ্রীষ্ম ঋতু বিরাজ করে। বার্ষিক গড় উষ্ণতা ২৭ ডিগ্রি সেন্টিগ্রেড। ৩, বৃষ্টিপাত। প্রায় প্রতিদিন বিকেলে বা সন্ধ্যার দিকে বজ্রবিদ্যুৎ সহ মুষলধারে পরিচালন বৃষ্টিপাত হয়। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ ২০০ সেন্টিমিটার বা তারও বেশি। ৪, আর্দ্রতা। এই অঞ্চলে বায়ুতে আর্দ্রতার পরিমাণ প্রায় ৯৫% থেকে ৯৮% হওয়ায় এখানকার আবহাওয়া স্যাঁতসেঁতে, ভ্যাপসা, অস্বস্তিকর ও অস্বাস্থ্যকর। বাতাসে জলীয় বাষ্পের অধিক উপস্থিতি থাকা আবহাওয়া বৈচিত্র্যহীন বৃষ্টিবাহুল্যের জন্য নদীগুলি মাঝে মাঝে বন্যাপ্রবণ হয়ে ওঠে। অ্যামাজন অববাহিকার স্বাভাবিক উদ্ভিদ। প্রচুর বৃষ্টিপাত ও বেশি উষ্ণতার জন্য অ্যামাজন অববাহিকায় গভীর অরণ্য সৃষ্টি হয়েছে। এখানকার গাছের পাতাগুলি গোলাকার ও বড় বড় হয়, সারা বছর সবুজ থাকে বলে একে নিরক্ষীয় বৃষ্টি অরণ্য বা ইকুইটোরিয়াল রেইন ফরেস্ট বা নিরক্ষীয় চিরসবুজ অরণ্য বা ইকুইটোরিয়াল এভারগ্রিন ফরেস্ট বলে। ব্রাজিলের সেলভা বলে। ২, অরণ্যে আয়রনউড, রোজউড, ব্রাজিল নাট, রাবার, তাল, পাম প্রভৃতি গাছ জন্মায়। ৩, এই অঞ্চলে বিভিন্ন প্রজাতির গাছ একই জায়গায় দেখা যায় এবং গাছগুলি প্রায় ৪০ থেকে ৫০ মিটার লম্বা হয়। ৪, প্রচুর শাখা প্রশাখা ও বড় বড় পাতার জন্য এখানকার অরণ্যের উপরিভাগ এতই দুর্ভেদ্য যে দুপুরবেলাতেও সূর্যালোক ভালোভাবে অরণ্যে প্রবেশ করতে পারে না। পাতাগুলো এত বড় যে একে অপরের সঙ্গে মিশে যেন একটি চাঁদোয়া সৃষ্টি করে এবং শুধু উপরিভাগই নয়, বনভূমির তলদেশে ঝোপঝাড়, লতাপাতা, পরজীবী উদ্ভিদ প্রভৃতিতে পূর্ণ। মাটি ভিজে এবং স্যাঁতসেঁতে এখানে বনভূমি যেন চিরগোধূলি রাজ্য। ৬, সামগ্রিকভাবে এখানকার অরণ্যের পরিবেশ অস্বাস্থ্যকর এবং বিষাক্ত কীটপতঙ্গাদিতে পূর্ণ, তাই বনজ সম্পদ আহরণ করা যায় না। সাথে এখানকার অরণ্যের গাছগুলির কাঠ খুবই শক্ত প্রকৃতির হয়। অ্যামাজন অববাহিকার জীবজন্তু। গভীর বনভূমির জন্য এখানে নানা ধরনের জীবজন্তু রয়েছে, তবে ঝোপঝাড়, ভিজে মাটির স্যাঁতসেঁতে পরিবেশের জন্য এখানকার অরণ্যে পদচারী জন্তুর পরিবর্তে শাখাচারী প্রাণী বেশি দেখা যায়। এছাড়াও বিভিন্ন ধরনের বানর, শিম্পাঞ্জি প্রভৃতি। এছাড়া বড় বড় রক্তচোষা যোগ, ভয়ঙ্কর মাংসাশী পিঁপড়ে, বিশালাকৃতি অ্যানাকোন্ডা, সাপ, বিষাক্ত মাছি, রক্তচোষা বাদুড় প্রভৃতি দেখা যায়। পৃষ্ঠা ২৯৫। ৩, বিখ্যাত রিয়া ও কন্ডার পাখিও এখানে আছে, যেগুলি খুব বড় এবং এদের পাখনা নেই। এখানকার জলভাগে পিরানহা নামে এক প্রকার তীক্ষ্ণ দাঁতে হিংস্র মাছ ও বৃহত্তম মাছ পিরারুকু, বৃহদাকার কচ্ছপ ও ইল মাছেরও দেখা মিলে। প্রশ্ন ১৫, অ্যামাজন অববাহিকা কৃষিকাজ ও বনজ সম্পদের বিবরণ দাও। অ্যামাজন অববাহিকা কৃষিকাজ। এখানকার অধিক উষ্ণতা, প্রচুর বৃষ্টিপাত চাষাবাদের উপযোগী হলো অতিরিক্ত জৈব পদার্থ মিশ্রিত আম্লিক মৃত্তিকা এবং গভীর অরণ্যের জন্য কৃষিজ ফসল উৎপাদন অঞ্চলটি তেমন উন্নত নয়। বর্তমানে এখানে কোনো কোনো জায়গায় জঙ্গল পরিষ্কার করে বা উপকূলবর্তী এলাকাগুলোতে কিছু বিট, আখ, ভুট্টা, তুলা, ধান, ট্যাপিওকা, ম্যানিও, এক ধরনের আলু ও বাদাম প্রভৃতি উৎপাদন করা হয়। বাদাম হল এখানকার গুরুত্বপূর্ণ অর্থকরী ফসল। এখানকার অরণ্যাঞ্চলে হিবিয়া ব্রাসিলিয়েন্সিস নামে বন্য রাবার পাওয়া যায়। অর্থনৈতিক গুরুত্ব ব্যাপক, তবে বর্তমানে আধুনিক পদ্ধতিতে রাবার ও লেকাও
কোকো তামাকের চাষ হচ্ছে। অরণ্যের অভ্যন্তরে কিছু আদিম উপজাতির অধিবাসীরা মুড়া, গোয়াতো প্রভৃতি ফলমূল, কলা, আনারস, নারকেল সংগ্রহ করেন বা জীবজন্তু ও মাছ শিকারের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। এখানকার স্থানান্তর কৃষি পদ্ধতি মিল্পা নামে পরিচিত এবং এই আদিম অনুন্নত প্রথা ভুট্টা, জব, জোয়ার, বাজরা প্রভৃতি ক্ষুদ্র দানাশস্য বা মিলেট, আবার কোথাও কাসাভা, কলা, অন্যান্য শাকসবজি চাষ হয়। জেনে রাখো, অ্যামাজন অববাহিকা রবারকে কালো সোনা বলা হয়। অ্যামাজন অববাহিকা বনজ সম্পদ। অ্যামাজন অববাহিকা বনজ সম্পদের সমৃদ্ধ হল প্রযুক্তির অভাব, অনুন্নত যাতায়াত ব্যবস্থা, অস্বাস্থ্যকর পরিবেশ, দুর্গম অরণ্যের কারণে ওই বনজ সম্পদের সদ্ব্যবহার করা সম্ভব হয়নি। অন্য প্রাকৃতিক রবার হলে এখানকার অরণ্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ। তবে অবৈজ্ঞানিক প্রথায় রাবার গাছ থেকে রস সংগ্রহ করার ফলে প্রচুর গাছ নষ্ট হয়ে গেছে। এখানকার হিভিয়া ব্রাসিলিয়েন্সিস, HEVEA ব্রাসিলিয়েন্সিস, BRASILIENSIS প্রজাতির রাবার গাছ জন্মায়। তবে বর্তমানে এখানে বিদেশি মালিকানা অনেক রাবার বাগিচা গড়ে তোলা হয়েছে। এখানে অর্থনৈতিক গুরুত্ব বিচারে রাবার হলো কালো সোনা। এছাড়া ব্রাজিল নাট থেকে বাদাম সংগৃহীত হয়, যা ভোজ্য তেল শিল্পের উপকরণ। এছাড়া ব্রাজিল নাট থেকে তেল এবং এর খোলা থেকে বোতাম ও শৌখিন দ্রব্যাদি তৈরি করা হয়। এছাড়া অরণ্যের কাঠ থেকে কাঠের মণ্ড, জাহাজের পাটাতন, রেল স্লিপার, আসবাবপত্র তৈরি হয়। বনভূমির শক্ত কাঠ দিয়ে মোটরের চাকাও তৈরি হয়। জেনে রাখো, ব্রাজিলের রাবার গাছের চারা ভারতে এনে প্রথম রাবার চাষ করা হয়। প্রশ্ন 16, অ্যামাজন অববাহিকা খনিজ সম্পদ ও শিল্প ও জনবসতি বর্ণনা দাও। অ্যামাজন অববাহিকা খনিজ সম্পদ কি? অ্যামাজন অববাহিকার খনিজ সম্পদের ভান্ডার প্রায় নেই বললেই চলে। এর মধ্যে অ্যামাজনের ঊর্ধ্ব উপত্যকা অঞ্চলে অবস্থিত গাঞ্জো অঞ্চল এলাকার এবং মাদিরা নদী উপত্যকার স্বল্প পরিমাণে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাস পাওয়া যায়। অ্যামাজনের বদ্বীপের উত্তরে অ্যামাপা এলাকা থেকে ম্যাঙ্গানিজ ও সামান্য পরিমাণে আকরিক লোহা সংগৃহীত হয়। এছাড়াও হিরে, সোনা, লোহা কিছু পরিমাণে পাওয়া যায়। অ্যামাজন অববাহিকার শিল্প দুর্ভেদ্য অরণ্য, অস্বাস্থ্যকর পরিবেশ, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা, কাঁচামালের ঘাটতি, স্বল্প জনবসতি, মূলধন, উন্নত প্রযুক্তিবিদ্যার অভাব প্রভৃতি বিভিন্ন কারণে এখানে শিল্পোন্নতি হয়নি। শুধু মানাউস, বেলেম প্রভৃতি কয়েকটি স্থানে কিছু বাদাম ও পাম তেলের কল, রাবার শিল্প, ছোট আকারে কাঠ শিল্প প্রভৃতি গড়ে উঠেছে। ইকুইটসে একটি খনিজ তেল শোধনাগার, সান্টা আনায় প্লাইউডের কারখানা, বেলেমে সিমেন্ট কারখানা গড়ে উঠেছে। অ্যামাজন অববাহিকা জনবসতি ও শহর। 1. জনবসতি। প্রাকৃতিক প্রতিকূলতার জন্য অঞ্চলটি জনবিরল। প্রতি বর্গ কিলোমিটার এখানে গড়ে 1 জন বা তারও কম লোক বাস করে। এর মধ্যে মানাউস জনসংখ্যা 23,16,173 জন 2013 অনুযায়ী, বেলেমে জনসংখ্যা 22,49,405 জন 2010 অনুযায়ী এবং ইকুইটসে জনসংখ্যা 4,22,055 জন 2012 অনুযায়ী। পৃষ্ঠা 296। প্রভৃতি বাণিজ্য কেন্দ্রগুলিতে লোকবসতি অপেক্ষাকৃত বেশি। এই অঞ্চলে আদি অধিবাসীরা অ্যামারিন্ডিয়ান নামে পরিচিত এবং জিভারো, সাপিরো, সিরিয়ানা প্রভৃতি যাযাবর রেড ইন্ডিয়ানদের অন্যতম উপজাতি। এছাড়া বিভিন্ন নদীর তীরবর্তী অঞ্চলে কিছু নেগ্রো, রেড ইন্ডিয়ান এবং সেরিংগ্রিডো অধিবাসী বসবাস করে। 2. শহর। মোহনা থেকে প্রায় 1600 কিলোমিটার অভ্যন্তরে অ্যামাজন নদীর তীরে অবস্থিত মানাউস এখানকার প্রধান শহর ও নদী বন্দর। একসময় রাবার সংগ্রহের কেন্দ্র হিসেবে শহরটি বিশেষ পরিচিতি লাভ করেছিল। এখানকার অন্য দুটি শিল্প শহর হল বেলেম ও ইকুইটস। জেনে রাখো, লাতিন ভাষাকে সকল ভাষার মাতা বলা হয়। প্রশ্ন 17, পম্পাস অঞ্চলের জলবায়ু ও স্বাভাবিক উদ্ভিদের পরিচয় দাও। পম্পাস অঞ্চলের জলবায়ু কি? এখানকার জলবায়ু উষ্ণ, নাতিশীতোষ্ণ প্রকৃতির। পম্পাস দক্ষিণ গোলার্ধে মকরক্রান্তি রেখার দক্ষিণে অবস্থিত হওয়া এখানে নভেম্বর জানুয়ারিতে গ্রীষ্মকাল, মার্চ জুনে শীতকাল, গ্রীষ্মের চেয়ে শীত দীর্ঘস্থায়ী। 1. উষ্ণতা। জানুয়ারি মাসে গ্রীষ্মকালে এখানকার উষ্ণতা হয় গড়ে 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 26 ডিগ্রি সেন্টিগ্রেড এবং জুলাই মাসে শীতকালে গড়ে 8 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 13 ডিগ্রি সেন্টিগ্রেড। 2. বৃষ্টিপাত। এখানে বৃষ্টিপাত সারা বছর হয় কিন্তু পরিমাণে কম, বছরে গড়ে 50 থেকে 100 সেন্টিমিটার। এর মধ্যে পূর্বাংশে বৃষ্টিপাত বেশি, পূর্বাংশের নাম আর্দ্র পম্পাস এবং পশ্চিমাংশে কম, পশ্চিমাংশের নাম শুষ্ক পম্পাস। বুয়েন্স আইরেসে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ প্রায় 100 সেন্টিমিটার, বাহিয়া ব্ল্যাঙ্কে 56 সেন্টিমিটার। মূলত গ্রীষ্মকালীন বৃষ্টি বেশি হয়। 3. তুষারপাত। পম্পাসে গড়ে বছরে 150 দিন তুষারপাত হয় এবং অক্ষাংশের বিচারে 30 ডিগ্রি দক্ষিণ থেকে 40 ডিগ্রি দক্ষিণ। পম্পাস উষ্ণ নাতিশীতোষ্ণ বলয়ের অন্তর্গত। তবুও পম্পাস অঞ্চলের উত্তরাংশ 300 দিন ও দক্ষিণাংশ 140 দিন বরফমুক্তও দেখা যায়। পম্পাস অঞ্চলের স্বাভাবিক উদ্ভিদ। নাতিশীতোষ্ণ জলবায়ু এবং স্বল্প বৃষ্টিপাতের কারণে এই অঞ্চলে অরণ্য বা বনভূমির সৃষ্টি হয়নি। বৃষ্টিপাত কম হয় বলে বড় বড় গাছ না হয়ে এখানে দিগন্ত বিস্তৃত তৃণভূমির সৃষ্টি হয়েছে। পূর্বাংশে বৃষ্টিপাত অপেক্ষাকৃত বেশি বলে ঘাসগুলো কিছুটা বড়, প্রায় 1 মিটারের মতো দীর্ঘ হয়েছে। মধ্য পূর্বাংশে পাহাড়ি এলাকায় বিক্ষিপ্তভাবে কিছু নাতিশীতোষ্ণ মিশ্র গাছ দেখা যায়, যেমন হচ্ছে ইউক্যালিপটাস এবং পপলার, লুসান, আলফা আলফা, সেবাডিলা,
সুদান ঘাস প্রভৃতি। পম্পাস তৃণভূমির উত্তরে পারানা, প্যারাগুয়ে নদী উপত্যকা, ঝোপঝাড় ও পাতাঝরা গাছসহ যেই তৃণভূমি তাকে বলা হয় গ্রান্ড চপেচা। পারানা নদী অববাহিকায় ইয়ারবো মার্টে নামে এক প্রকার গাছ দেখা যায়, যার পাতা চায়ের ন্যায় ব্যবহৃত হয়। প্রশ্ন 18, পম্পাস অঞ্চলে কৃষিকাজ ও পশুপালন সম্পর্কে আলোচনা করো। পম্পাস অঞ্চলে কৃষিকাজ এক কৃষি ব্যবস্থা। পম্পাস অঞ্চলে মৃদু শীতল আবহাওয়া, স্বল্প বৃষ্টিপাত, তরঙ্গায়িত সমভূমি, জৈব সারযুক্ত উর্বর মাটি প্রভৃতি কৃষিকাজের পক্ষে বিশেষ উপযোগী। এই জন্য পম্পাস পৃথিবীর অন্যতম কৃষি সমৃদ্ধ অঞ্চলে পরিণত হয়েছে এবং এখানে উন্নত খামার পদ্ধতিতে বা ব্যাপক কৃষি পদ্ধতিতে কৃষিকাজ করা হয়। 2, উৎপন্ন ফসল। এখানে প্রচুর পরিমাণে গম উৎপন্ন হয়। মূল কৃষি জমি প্রায় 1/5 জুড়ে। পরিসংখ্যা অনুযায়ী সান্টা ফে থেকে বাহিয়া ব্লাঙ্কা পর্যন্ত 1100 কিলোমিটার উত্তরাঞ্চল জুড়ে গম বলয় অর্ধচন্দ্রাকারে বিস্তৃত। মোট গম উৎপাদনের 60% বিদেশে রপ্তানি করা হয় বলে এই অঞ্চলকে দক্ষিণ আমেরিকার গমের ঝুলি বলা হয়। পৃষ্ঠা 297। গম ছাড়া এখানে অন্যান্য যে সমস্ত ফসল চাষ করা হয় তার মধ্যে ভুট্টা, যব, তিসি, তৈলবীজ, তুলা, তামা, সয়াবিন, শন প্রভৃতি উল্লেখযোগ্য। আর্জেন্টিনা পশ্চিমে, উরুগুয়ের দক্ষিণে আঙুরের চাষ করা হয়। পম্পাসের পূর্বাঞ্চলে ভুট্টা, পশ্চিমাঞ্চল ও দক্ষিণাঞ্চলে গমের চাষ বেশি। এছাড়া পশুখাদ্যরূপে আলফালফা ঘাসের চাষ হয়। পম্পাস অঞ্চলে পশুপালন এক পশুপালন ব্যবস্থা। পম্পাস অঞ্চলে বিস্তৃত তৃণভূমিতে বাণিজ্যিক ভিত্তিতে পশুপালন করা হয়। এখানকার পশুপালন ব্যবস্থা দক্ষিণ আমেরিকা মহাদেশের মধ্যে সর্বশ্রেষ্ঠ। পূর্ব ও মধ্যভাগের ঘাসগুলি বড় বলে বেশি সংখ্যায় গবাদি পশু এবং পশ্চিম ও দক্ষিণাংশের স্বল্প বৃষ্টিপাতযুক্ত ঠান্ডা জলবায়ুতে বেশি সংখ্যায় মেষ প্রতিপালন করা হয়। পূর্বাংশে এক একটি গোচারণ ক্ষেত্র আয়তন প্রায় 50,000 একর। তার মধ্যে আনুমানিক 20,000 গবাদি পশু প্রতিপালিত হয়, যাকে স্থানীয় ভাষায় এস্টানশিয়া বলা হয়। এখানকার হিমাগারযুক্ত কসাইখানাকে বলা হয় ফ্রিকো। পশুপালনের উল্লেখযোগ্য দিক এক, পম্পাসে যে সমস্ত অঞ্চলে ভৌমজলের প্রাচুর্য বেশি, যেমন আর্জেন্টিনা, যেখানে আর্টেসীয় কূপের সংখ্যা বেশি, সেখানে তৃণক্ষেত্র উর্বর এবং খামারগুলি বেশি পরিমাণে গড়ে উঠেছে। উল্লেখযোগ্য গোপালন কেন্দ্রগুলি হচ্ছে রোজারিও, কর্ডোবা প্রভৃতি। 2, গবাদি পশু পালনের। ইউরোপ ও পার্শ্ববর্তী অঞ্চল থেকে উন্নত জাতের সংকর প্রজাতি পশু আমদানি করা হয়। দুধ ও মাংসের পরিমাণ বাড়াতে ভুট্টা ও পুষ্টিকর দ্রব্য খাওয়ানো হয়। কসাইখানাগুলি শীততাপ নিয়ন্ত্রিত রেফ্রিজারেশন ব্যবস্থা যুক্ত। গবাদি পশুপালনের উদ্দেশ্যে উর্বর তৃণভূমির ক্ষেত্রগুলোতে প্রচুর ঘাস লাগানো হয়, যেমন আলফা, হে, ক্লোভার প্রভৃতি। 2, উৎপন্ন পশুজাত দ্রব্য। পশুপালন ব্যবস্থা উন্নতির জন্য এখানে প্রচুর পরিমাণে মাংস, পশম, চামড়া, দুগ্ধজাত দ্রব্য, গুঁড়ো দুধ, মাখন, ঘি, চিজ, ক্রিম প্রভৃতি উৎপন্ন হয়। এই সমস্ত দ্রব্য প্রচুর পরিমাণে রপ্তানিও করে। এর মধ্যে গরুর মাংস রপ্তানিতে আর্জেন্টিনা বিশ্বে প্রথম স্থান অধিকার করে। উরুগুয়েও যথেষ্ট পরিমাণে গরুর মাংস রপ্তানি করে থাকে। গরুর মাংস ছাড়া এখানে মাংসের নির্যাস, চর্বি, হাড়গুঁড়ো প্রভৃতি উৎপাদিত হয়। কর্ডোবা শহরটি ডেয়ারি বা দুগ্ধশিল্পের কেন্দ্র হিসেবে বিখ্যাত। প্রশ্ন 19, পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি ও নদ নদী বর্ণনা করো। পম্পাস অঞ্চলের ভূপ্রকৃতি এক, পম্পা শব্দের অর্থ স্থান বা এলাকা। পারানা উরুগুয়ে নদী বেষ্টিত হওয়ায় পম্পাস অঞ্চলে ভূমিরূপ সাধারণভাবে সমতল। 2, প্রধানত বায়ু ও নদীবাহিত পলি ও বালি কাদা ভরাট হয়ে সমতল ভূমি গঠিত হয়। এখানে পলির গভীরতা খুব বেশি, কোনো কোনো এলাকায় 1500 মিটারেরও বেশি, আর তা যথেষ্ট উর্বর। 3, সমতল হলো মাঝে মাঝে কিছু ছোট পাহাড় বা শৈলশিরা থাকা। এখানকার ভূমি কিছুটা তরঙ্গায়িত, যেমন বুয়েনস আইরেস প্রদেশের সিয়েরা ডেল টান্ডেল এবং ডিলা ভেন্টেনা 1300 মিটার নামে 2টি পাহাড় আছে। শৈলশিরা দুটি প্রধানত গ্রানাইট, মেসো কোয়ার্টজাইট শিলা দ্বারা গঠিত। এগুলি ব্রাজিলের উচ্চভূমির সম্প্রসারিত অংশ, যার পম্পাস অঞ্চলের পশ্চিম ভাগে আন্দিজ পর্বতের দিকে উচ্চতা অপেক্ষাকৃত বেশি, গড়ে প্রায় 500 মিটার, এবং পূর্ব ভাগে আটলান্টিকের দিকে উচ্চতা বেশ কম, গড়ে প্রায় 20 মিটার, অর্থাৎ ভূমির ঢাল পশ্চিম থেকে পূর্ব দিকে। 5, এখানকার কোনো কোনো জায়গায় ছোট ছোট জলাভূমি দেখা যায়, যাদেরকে কানাডা বা এস্টেরো বলা হয়। পম্পাস অঞ্চলের নদ নদী। এই অঞ্চলের প্রধান 2টি নদীর নাম হচ্ছে পারানা, উরুগুয়ে। নদী দুটি বুয়েনস আইরেস শহরে আরো উত্তর দিকে মিলিত হয়ে লা প্লাটা নামে পূর্ব দিকে প্রবাহিত হয়ে আটলান্টিকে পড়েছে। এই মোহানা খুবই চওড়া। এখানে আরো কয়েকটি নদী আছে, যেমন সালাডো, সালাডিলো, কুয়ার্তো, টার্সেরো, কলোরাডো, প্যারাগুয়ে প্রভৃতি। এগুলি অধিকাংশই পারানা উরুগুয়ের উপনদী। প্রশ্ন 20, পম্পাস অঞ্চলে খনিজ সম্পদ, শিল্প ও জনবসতির সম্বন্ধে আলোচনা করো। পম্পাস অঞ্চলে খনিজ সম্পদ প্রধানত পলিগঠিত সমতল ভূমি বলে পম্পাস অঞ্চলে খনিজ সমৃদ্ধ না হলেও উত্তরে পাহাড় বা টিলার সময় অল্প পরিমাণে আকরিক তামা, টাংস্টন ইত্যাদি আহরণ করা হয়। উরুগুয়ের দক্ষিণে পাওয়া যায় সামান্য পরিমাণে আকরিক তামা।
সালাডো নদী উপত্যকায় সামান্য পরিমাণে সোনা ও টাংস্টেন পাওয়া যায়। অন্যান্য খনিজের মধ্যে কয়লা, টিন, প্রাকৃতিক গ্যাস প্রভৃতি উল্লেখযোগ্য। পম্পাস অঞ্চলের শিল্প কি? পশুপালনের উন্নতির জন্য এখানে পশুজাত কাঁচামাল ভিত্তিক কয়েকটি শিল্পের উন্নতি হয়েছে, যেমন দুগ্ধ শিল্প, দুধ থেকে মাখন, চিজ, গুঁড়ো দুধ প্রভৃতি উৎপাদন। 2 মাংস শিল্প, 3 চামড়া শিল্প, 4 পশম শিল্প প্রভৃতি। এসব শিল্পের উল্লেখযোগ্য কেন্দ্রবিন্দু হল বুয়েনোস আইরেস, লা প্লাটা, কর্ডোবা, মন্টিভিডিও, রোজারিও প্রভৃতি। এছাড়া কৃষিজাত কাঁচামালকে ভিত্তি করে এখানে ময়দা, চিনি, বেকার ইত্যাদি শিল্প গড়ে উঠেছে। এই সমস্ত কেন্দ্রে অন্যান্য যে সমস্ত শিল্প আছে তার মধ্যে হচ্ছে 5 ইঞ্জিনিয়ারিং, 6 রাসায়নিক, 7 বস্ত্র বয়ন, 8 খাদ্য প্রক্রিয়াকরণ, 9 খনিজ তেল শোধন প্রভৃতি উল্লেখযোগ্য। বর্তমানে আর্জেন্টিনা বিশ্বের বৃহত্তম গরুর মাংস রপ্তানিকারক দেশ। পম্পাস অঞ্চলে জনবসতি ও শহর। দিগন্ত বিস্তৃত তৃণভূমিগুলি পশুচারণ ক্ষেত্র এবং কৃষিকাজের জন্য বেশি ব্যবহৃত হয় বলে জনবসতি খুবই কম। পৃষ্ঠা 298। এখানে গৌচ নামে এক আদি জনগোষ্ঠী আছে। এরা প্রধানত পশুপালক এবং যাযাবর জীবনযাপনে অভ্যস্ত, তবে বর্তমানে এখানে স্পেনীয় বংশোদ্ভূত নাগরিকদের সংখ্যায় বেশি। সাধারণভাবে পম্পাস অঞ্চলে জনবসতি বেশি না থাকলেও এখানকার শহরগুলি বেশ ঘনবসতিপূর্ণ, যেমন বুয়েনোস আইরেস, বাহিয়া ব্লাঙ্কা, লা প্লাটা, রোজারিও, কর্ডোবা, মার ডেল প্লাটা প্রভৃতি। 1 বুয়েনোস আইরেস আর্জেন্টিনার রাজধানী, প্রধান শহর ও বন্দর হচ্ছে বুয়েনোস আইরেস। শহরটি লা প্লাটা নদী মোহনার দক্ষিণ তীরে অবস্থিত, উল্লেখযোগ্য শিল্প ও বাণিজ্য কেন্দ্র। লা প্লাটা নদীর তীরে অবস্থিত লা প্লাটা শহরটি মাংস ও কৌটোজাতকরণ ও রপ্তানিতে বিখ্যাত এবং একটি উল্লেখযোগ্য বন্দর শহর। প্রশ্ন 21। অ্যামাজন অববাহিকা সেলভা অরণ্যের বৈশিষ্ট্য রেখো। অ্যামাজন অববাহিকা ব্রাজিলের 60%, পেরুর 13%, কলম্বিয়ার 10%, ভেনেজুয়েলা, গায়ানা, বলিভিয়া প্রভৃতি দেশে বিস্তীর্ণ অঞ্চল নিয়ে পৃথিবীর বৃহত্তম চিরহরিৎ বৃক্ষের বনভূমি তৈরি হয়েছে। এই ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা নামে পরিচিত। বৈশিষ্ট্য: 1 উদ্ভিদ চিরসবুজ। এই অরণ্যের উদ্ভিদগুলো চিরসবুজ, বড় বড় পাতাযুক্ত দীর্ঘ গাছ ও লতাগুল্মে পরিপূর্ণ। 2 উদ্ভিদের দ্রুত বৃদ্ধি, অধিক বৃষ্টিপাত, উষ্ণতা এখানকার উদ্ভিদকে দ্রুত বাড়তে সাহায্য করে। 3 অধিক উচ্চতায় গাছ। উচ্চতা অনুযায়ী এখানকার বৃক্ষকে 3 ভাগে ভাগ করা যায়, যথা উচ্চ স্তর যার উচ্চতা 30 থেকে 45 মিটার, মধ্যস্তর যার উচ্চতা 15 থেকে 30 মিটার এবং নিম্নস্তর যার উচ্চতা 5 থেকে 15 মিটার। 4 পরগাছা এবং পরাশ্রয়ী উদ্ভিদের প্রাধান্য। আর্দ্র এবং অন্ধকারাচ্ছন্ন পরিবেশের জন্য এখানকার উদ্ভিদের শাখায় অর্কিড জাতীয় এবং পরাশ্রয়ী উদ্ভিদ জন্মায়। 5 চিরগোধূলি অঞ্চল। গাছগুলি খুব উঁচু, বড় বড় পাতা থাকে বলে চাঁদোয়ার মতো আস্তরণ তৈরি করে, নিচে অন্ধকারাচ্ছন্ন চিরগোধূলি পরিবেশ তৈরি করে। 6 বিভিন্ন প্রজাতির উদ্ভিদের একত্রে বাস। নানা প্রজাতির গাছ পাশাপাশি জন্মায়। প্রতি হেক্টরে 20 থেকে 40টি প্রজাতির গাছ দেখা যায়। 7 অত্যাধিক শক্ত কাঠ। এই বনভূমি গাছগুলো অত্যন্ত শক্ত হওয়ায় কাষ্ঠ সংগ্রহ অসুবিধাজনক। প্রধান প্রধান বৃক্ষ: 1 রাবার, 2 রোজউড, 3 আয়রনউড, 4 সেগুন, 5 মেহগনি, 6 ব্রাজিল নাট, 7 পাম প্রভৃতি। প্রশ্ন 22। অ্যামাজন অববাহিকা শিল্পে উন্নত নয় কেন? অ্যামাজন অববাহিকা অঞ্চল শিল্পে উন্নত না হওয়ার কারণগুলো হচ্ছে: প্রতিকূল জলবায়ু। অ্যামাজন অববাহিকা জলবায়ু উষ্ণ আর্দ্র প্রকৃতি, অর্থাৎ অত্যন্ত অস্বাস্থ্যকর। 2 পোকামাকড়ের উপদ্রব। এই অববাহিকা গভীর চিরসবুজ বনভূমি আছে যার নাম সেলভা। এই বনভূমি দুর্ভেদ্য। সামগ্রিকভাবে এখানকার অরণ্যের পরিবেশ অস্বাস্থ্যকর এবং বিষাক্ত কীট পতঙ্গাদিতে পূর্ণ। 3 অনুন্নত যোগাযোগ ব্যবস্থা। দুর্ভেদ্য জঙ্গলের জন্য এখানে উপযুক্ত যোগাযোগ ব্যবস্থা গড়ে ওঠেনি। 4 উপযুক্ত পরিকাঠামোর অভাব। এখানে প্রতিকূল পরিবেশের জন্য শিল্প গঠনের উপযুক্ত পরিকাঠামো নেই। 5 দক্ষ শ্রমিকের অভাব। বিরল লোকবসতি হওয়ায় দক্ষ শ্রমিকের অভাবও এখানে যথেষ্ট। 6 কাঁচামালের অভাব। কৃষিজ, খনিজ ও অন্যান্য কাঁচামালের অভাবে এখানে শিল্প গড়ে না ওঠা অন্যতম কারণ। 7 শিক্ষা ও মূলধনের অভাব। আরেকটি বড় সমস্যা হলো এখানকার চরম দারিদ্র্য, অশিক্ষা, অর্থনৈতিক অনুন্নতি, এছাড়া উন্নত বিজ্ঞান ও প্রযুক্তির অভাব রয়েছে। পৃষ্ঠা 299। প্রশ্ন 23। সেলভার মূল্যবান কাঠের অরণ্য বাণিজ্যিক কাজে লাগে খুবই কম। ব্যাখ্যা করা। অথবা অ্যামাজন অববাহিকা বনভূমিতে কাষ্ঠশিল্প গড়ে উঠতে পারেনি কেন? অ্যামাজন অববাহিকা নিরক্ষর চিরসবুজ অরণ্য বা সেলভাতে বিভিন্ন শ্রেণীর অত্যন্ত মূল্যবান গাছ রয়েছে, কিন্তু এখানে কাষ্ঠশিল্প গড়ে উঠতে পারেনি। কারণ: 1 দুর্গম অরণ্য। দুর্গমতার কারণে অরণ্যে প্রবেশ করা যায় না। 2 মিশ্র অরণ্য। একই স্থানে বিভিন্ন প্রজাতির গাছ থাকার ফলে নির্বাচন ও কাঠের অসুবিধা হয়। 3 আর্দ্র মৃত্তিকা। মাটি ভিজে থাকার ফলে কাঠ পরিবহনের সমস্যা হয়। 4 অনুন্নত পরিবহন ব্যবস্থা। অরণ্যের তলদেশ আগাছাপূর্ণ বলে কাঠ গড়িয়ে নিয়ে যাওয়া যায় না। 5 শক্ত কাঠ। গাছগুলি কাঠ খুব শক্ত বলে এগুলি সহজে কাটা যায় না। 6 প্রতিকূল পরিবেশ। ভিজে স্যাঁতসেঁতে পরিবেশ এবং বিষাক্ত সাপ ও কীটপতঙ্গের জন্য শ্রমিকদের পক্ষে অরণ্যে প্রবেশ করে কাঠ কাটা বিপদসংকুল। 7 শ্রমিকের অভাব। বনভূমি এবং এর সংলগ্ন এলাকায় জনবসতি কম বলে বেশি শ্রমিক পাওয়া যায় না।
8 অনুন্নত অর্থনৈতিক অবস্থা, সমগ্র এলাকা অর্থনৈতিক অবস্থা উন্নত নয়, ফলে কাষ্ঠ শিল্পের জন্য প্রয়োজনীয় মূলধন, উন্নত ধরনের যন্ত্রপাতি প্রভৃতি পাওয়া যায় না। এছাড়া উন্নত ধরনের পরিবহন ব্যবস্থা গড়ে ওঠেনি। দক্ষিণ আমেরিকা এক নজরে, আয়তন 1,78,40,000 বর্গ কিলোমিটার। সীমা: দক্ষিণ আমেরিকা মহাদেশটি পূর্বে প্রশান্ত মহাসাগর, পশ্চিমে আটলান্টিক মহাসাগর, উত্তরে ক্যারিবিয়ান সাগর ও পানামা খাল এবং দক্ষিণে কুমেরু মহাসাগর। 3 উচ্চতম পর্বতশৃঙ্গ আকনকাগুয়া, উচ্চতা 6,960 মিটার। 4 দীর্ঘতম নদী অ্যামাজন, দৈর্ঘ্য 6,437 মিটার। 5 বৃহত্তম হ্রদ ম্যারাকাইবো, ক্ষেত্রফল হচ্ছে 13,210 বর্গ কিলোমিটার। 13,210 বর্গ কিলোমিটার। 6 জনসংখ্যা 38.57 কোটি 2011 সালের হিসাব অনুযায়ী। ব্রাজিল, আয়তন হচ্ছে 85,15,767 বর্গ কিমি, রাজধানী ব্রাসিলিয়া। ইকুয়েডর 2,83,660, রাজধানী কুইটো। 3 পেরু, 12,85,216 বর্গ কিলোমিটার, রাজধানী লিমা। বলিভিয়া 10,98,581 বর্গ কিলোমিটার, রাজধানী সুক্রে। আর্জেন্টিনা 27,80,400 বর্গ কিলোমিটার, রাজধানী বুয়েনোস আইরেস। কলম্বিয়া 11,41,748 বর্গ কিলোমিটার, রাজধানী বোগোটা। মনে রাখার বিষয়, দক্ষিণ আমেরিকা পেরু বলিভিয়ার সীমান্তে আন্দিজ পার্বত্যভূমির উপর সৃষ্ট টিটিকাকা হ্রদ পৃথিবীর উচ্চতম হ্রদ। মনোরম আবহাওয়ার জন্য আর্জেন্টিনার রাজধানী বুয়েনোস আইরেসকে দক্ষিণ আমেরিকার প্যারিস বলা হয়। অ্যামাজন অববাহিকার সৃষ্টি হচ্ছে পৃথিবীর গভীরতম নিরক্ষীয় চিরহরিৎ বৃষ্টি অরণ্য সেলভা। কারাও নদীর গতিপথে সৃষ্টি হচ্ছে পৃথিবীর উচ্চতম জলপ্রপাত অ্যাঞ্জেল, 979 মিটার। কফি চাষে উন্নতির কারণে ব্রাজিলকে পৃথিবীর কফি পাত্র বলা হয়। দক্ষিণ আমেরিকার মহাদেশে আন্দিজ, দৈর্ঘ্য 60,000 কিলোমিটার, পৃথিবীর দীর্ঘতম পর্বতশ্রেণী। দক্ষিণ আমেরিকার অ্যামাজন বিশ্বের দ্বিতীয় দীর্ঘতম, দৈর্ঘ্য 6,437 মিটার ও বৃহত্তম নদী। অ্যামাজন নদী মোহনায় গঠিত। মারাজো, আয়তন 40,100 বর্গ কিলোমিটার, বিশ্বের বৃহত্তম নদী গঠিত দ্বীপ। মনোরম আবহাওয়ার জন্য দক্ষিণ আমেরিকা ইকুয়েডর দেশের রাজধানী কুইটোকে চিরবসন্তের দেশ বলা হয়। পৃষ্ঠা 300, বোধমূলক প্রশ্ন। আমি কে? 1. আমি লা প্লাটা নদী মোহনায় অবস্থিত আর্জেন্টিনার রাজধানী। আমি কে? উত্তর, বুয়েনোস আইরেস। 2. আমার বিজ্ঞানসম্মত নাম হেভিয়া ব্রাসিলিয়েন্সিস। আমি দক্ষিণ আমেরিকার কালো সোনা। আমি কে? উত্তর, প্রাকৃতিক রবার। 3. আমি পৃথিবীর গভীরতম চিরহরিৎ অরণ্যভূমি। আমাকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। আমি কে? উত্তর, সেলভা। 4. আমি পৃথিবীর বৃহত্তম ও দ্বিতীয় দীর্ঘতম নদী। আমার উৎসভূমি পেরুর আন্দিজে মিশমিশ শৃঙ্গ। আমি কে? উত্তর, অ্যামাজন। 5. আমি টোকান্টেস নদীর উৎসের কাছে অবস্থিত ব্রাজিলের রাজধানী শহর। আমি কে? উত্তর, ব্রাসিলিয়া। 6. আমি এক প্রকার মৃত আগ্নেয়গিরি। আমি দক্ষিণ আমেরিকার সর্বোচ্চ শৃঙ্গ। আমি কে? উত্তর, আকনকাগুয়া। 7. আমি পৃথিবীর 4র্থ বৃহত্তম মহাদেশ। আমি প্রাচীন ইনকা বা মায়ার সভ্যতার উৎসভূমি। আমাকে লাতিন আমেরিকাও বলে। আমি কে? উত্তর, দক্ষিণ আমেরিকা। 8. আমি উত্তর ও দক্ষিণ আমেরিকার মাঝের সীমানা নির্ধারণকারী এক খাল 1914 সালে আমাকে খনন করা হয়। আমি কে? উত্তর, পানামা খাল। কি আশ্চর্য! এক কুইটো শহরে সারা বছর বসন্তকাল বিরাজ করে। কুইটো শহরটি নিরক্ষরেখা 0 ডিগ্রির ওপর অবস্থিত হলো এটি আন্দিজ পর্বতের উপর অনেক উঁচুতে 2,819 মিটার অবস্থিত। ভূমির উচ্চতা খুব বেশি বলে তাপমাত্রার স্বাভাবিক হ্রাস হারের নিয়মানুসারে প্রতি 1000 মিটার উচ্চতার বৃদ্ধিতে 6.5 ডিগ্রি সেন্টিগ্রেডের তাপমাত্রা কমে যায়। কুইটো শহরে সারা বছর তাপমাত্রা কম হয় এবং মনোরম আবহাওয়া বিরাজ করে। সেই কারণে কুইটোতে সারা বছর বসন্তকাল বিরাজ করে। কেন, কিভাবে? পম্পাস অঞ্চল দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার। এখানকার মৃদু শীতল আবহাওয়া, পরিমিত বৃষ্টিপাত, চারনজম মৃত্তিকা ইত্যাদি কৃষিকাজে খুব উপযোগী। এখানে প্রচুর গমের চাষ করা হয়। বেশিরভাগ গমই বিদেশে রপ্তানি করা হয়। এছাড়া ভুট্টা, যব প্রভৃতি খাদ্যশস্য প্রচুর উৎপাদিত হয়। সেই জন্য পম্পাসকে দক্ষিণ আমেরিকার শস্য ভাণ্ডার বলে। 2. দক্ষিণ আমেরিকার সম্ভাবনাময় মহাদেশ। দক্ষিণ আমেরিকা প্রাকৃতিক সম্পদে সমৃদ্ধ একটি মহাদেশ। পৃথিবীর বৃহত্তম শক্ত কাঠের বনভূমি পম্পাস অঞ্চল, যেখানে গম এবং অন্যান্য শস্য চাষী উপযুক্ত ভূমি রয়েছে। এছাড়া রয়েছে খনিজ সম্পদের বিশাল ভাণ্ডার, জলবিদ্যুৎ উৎপাদনে খরস্রোতা নদী, কফি, রাবার প্রভৃতি বাগিচা চাষে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে, পশুচারণে বিস্তীর্ণ জমি, আর রয়েছে বিপুল জনশক্তি যা শিল্প ও পরিকাঠামো উন্নয়নে সহায়তা করবে। 3. অ্যামাজন নদী মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। এই অববাহিকার সমুদ্রের দিকে যথেষ্ট ঢালু, তাই প্রবল বেগে জল আটলান্টিক মহাসাগরে গিয়ে পড়ে। 2. অ্যামাজন নদী মোহনা খুব প্রশস্ত হওয়ায় সমুদ্রের জোয়ারের জল নদীতে অবাধে প্রবেশ করতে পারে, তাই পলি জমে না। 3. মোহনা অঞ্চলের সমুদ্র স্রোত খুব শক্তিশালী বলে নদী যে পরিমাণ পলি বহন করে আনে সমুদ্র স্রোত তা সরিয়ে নিয়ে যায়। সেই জন্য অ্যামাজন নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয়নি। শব্দের ধাঁধা। 1. গু গয়সী গু ক সহায়কা ন কয়াকা, উত্তর, আকনকাগুয়া। 2. রা চি জো ময়বয় ওকা, উত্তর হচ্ছে চিম্বোরাজো।
29 দন্ত সহায়কার গয়কার নয়টাই হর্ষি। উত্তর হচ্ছে সান্টিয়াগো। 4 হচ্ছে কয়াকার ম ভয়দুর্গ অয়াকার ময়াকার ময়হর্ষি টয়াকার বৈষ্ণব রহস্য। উত্তর হচ্ছে আটাকামা মরুভূমি। 5 গয়ডফল আকার ময়াকার সহায়কার টয়কার। উত্তর হচ্ছে মাটোগ্রাস। 6 হচ্ছে চয়াকার গয়ডফল আকার কয়কার ন। উত্তর হচ্ছে গ্র্যান্ড চাকো। 7 হচ্ছে লয়াকার ও পলায়াকার বৈষ্ণব রহস্যি ডয়হর্ষি টয়াকার। উত্তর রিও ডিলা প্লাটা। 8 হচ্ছে গয়হর্ষি দন্ত নয়হর্ষি পজফল আকার টয়াকার অন্তস্থয়াকার। উত্তরই হচ্ছে প্যাটাগোনিয়া। 9 হচ্ছে লয়াকার ভয়াকার বর্গ জয়স্য নয়াকার অন্তস্থয়াকার। উত্তর হচ্ছে ভেনেজুয়েলা। 10 হচ্ছে ময়পয় ওকার দন্তস্ব কজফল আকার। উত্তর ক্যাম্পোস। 11 হচ্ছে অয়াকার বয়স্য দন্তান্ন দন্তস্ব হসন্ত হর্ষ অন্তস্থয়াকার দন্তস্ব হসন্ত বর্ষণ রয়াকার। উত্তর হচ্ছে বুয়েনোস আয়ারেস। তথ্য মৌচাক পূরণ। 1 আমাজন পৃথিবীর বৃহত্তম নদী। 1 দক্ষিণ আমেরিকা দীর্ঘতম পৃথিবীর দ্বিতীয় দীর্ঘতম নদী। 2 অনেকের মতে পেরুর নেভাডো মিশমি শৃঙ্গ থেকে নদীর সৃষ্টি। 3 জলের পরিমাণ অববাহিকা আয়তন বিচারে পৃথিবীর বৃহত্তম নদী। 4 এই নদীতে প্রায় 1000টি উপনদী আছে। 5 মাদিরা নেগ্রো জাপুরা পুরুষ উল্লেখযোগ্য উপনদী। 6 মোহানা থেকে 3200 কিলোমিটার পর্যন্ত নৌ পরিবহনযোগ্য। 7 মোহানার কাছে নদীটি 240 কিলোমিটার চওড়া। 8 গড়ে প্রায় 74 লক্ষ কিউবিক ফিট জল প্রতি সেকেন্ডে বহন করে। পৃষ্ঠা 301। 2 পৃথিবীর বৃহত্তম ঘন ক্রান্তীয় বৃষ্টি অরণ্য সেলভা সম্পর্কে একটি তথ্য মৌচাক। 1 অরণ্যের গাছগুলি খুব লম্বা হয়, প্রায় 40 থেকে 50 মিটার। 2 অরণ্যের গাছগুলির পাতা সারা বছর সবুজ থাকে, তাই অরণ্যের নাম নিরক্ষীয় চিরসবুজ অরণ্য। 3 এদের বড় বড় পাতা সবুজ চাঁদোয়া তৈরি করে, ফলে সূর্যালোক মাটিতে পৌঁছতে পারে না, তাই বনভূমিকে চিরগোধূলি অঞ্চল বলা হয়। 4 এই অরণ্য দুর্গম এবং দুর্ভেদ্য। 5 এই অরণ্য জৈব বৈচিত্র্যের আধার স্বরূপ। 6 পৃথিবীর মোট জীবন্ত প্রজাতির 10% বসবাসের স্থান হচ্ছে সেলভা। 7 প্রায় 2.5 লক্ষ পতঙ্গ ও 4 লক্ষ উদ্ভিদ প্রজাতির ধারণ ক্ষেত্র। ধারণা মানচিত্র। আমাজন নদীর চারিদিকে ভূপ্রকৃতির ধারণা মানচিত্র। আমাজন নদী অববাহিকা। 1 এর মধ্যে আন্দেজ পর্বত, 2 গিয়ানা উচ্চভূমি, 3 আটলান্টিক মহাসাগর, 4 মাটোগ্রাস মালভূমি, 5 ব্রাজিলের উচ্চভূমি। লা প্লাটা নদী প্রবাহপথের ধারণা মানচিত্র। একদিক থেকে উরুগুয়ে নদী এসে মেশে, একদিকে সালডো নদী এসে মেশে আটলান্টিক মহাসাগরে গিয়ে প্রবাহিত। 1 মাটোগ্রাস মালভূমি, 2 ব্রাজিল উচ্চভূমি, 3 প্যারাগুয়ে নদী, 4 পারানা নদী, 5 লা প্লাটা নদী। শব্দচক সমাধান সূত্র ওপর নিচ। 1 গিয়ানা উচ্চভূমি সর্বোচ্চ শৃঙ্গ 4 অক্ষর, উত্তর রোরুইমা। 2 দক্ষিণ আমেরিকা বৃহত্তম নদী 4 অক্ষর, উত্তর অ্যামাজন। পাশাপাশি 2 দক্ষিণ আমেরিকার একটি মরুভূমি 4 অক্ষর আটাকামা। 3 অরিনাকো নদীর একটি উপনদী 3 অক্ষর ক্যারোনি। 4 ইকুয়েডরের রাজধানী 3 অক্ষর কুইটো। 5 দক্ষিণ আমেরিকার প্রাচীন সভ্যতা 2 অক্ষর মায়া। 6 পাম্পাসে পশুচারণ ক্ষেত্র 5 অক্ষর, উত্তর এস্টেনশিয়া।